বোকা যে ওর কথাই ভুলে গেছিলাম। এনিওয়েজ, এখন আমি আর ওর সম্পর্কে কথা বলতে চাই না। বৈশালী দেবী, আমি বুঝতে পারছি আপনার সাথে যেটা ঘটেছে সেটা ভাবতে গেলে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু ওই লোকটা এখনো পাল্টায়নি। ও নিজের স্বভাবকে এখনো বদল করেনি। বহু মেয়েকে ঠকাচ্ছে ও। আই এম শিওর নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার সাথে যা ঘটেছে তা আর কারোর সঙ্গে ঘটুক। জাভেদ শেখ। হাই, আই এম জাভেদ শেখ। ফটোর থেকেও আপনি অনেক বেশি সুন্দরী নার্গিস। নওয়াজ কুরেশি একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে আমার প্রোফাইল দেখে আমাকে কন্ট্যাক্ট করে। কবেকার ঘটনা এটা? মে 2012। আমিও আইটি সেক্টরে আছি। তোমার নাম্বার দাও, মেবি উই ক্যান টক। তারপর ফোনে কথা বলি। আমার সঙ্গে দেখা করতে ও আহমেদাবাদ আসে। ভালো লাগলো ওকে আমার। কি হয়েছিল আপনার স্বামীর? জানি না, বোধহয় স্ট্রেস ছিল। আমরা ফিউচার নিয়ে অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু তারপর হঠাৎ একদিন ওর হার্ট অ্যাটাক হলো, ও চলে গেল। আই এম সরি। এটা 4 বছর কেটে গেছে। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আসলে 8 বছর আগে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। ওনারাই আমার সব ছিলেন। তারপরে আমি একদমই একা হয়ে যাই, কিন্তু তারপরেও আমি কোনোভাবেই হেরে যাইনি। আর তাই আমি জীবনে অনেক কিছু পেয়েছি। তারপরে ইউকেতে শিফট হই। কতদিন থাকবে আপনার হলিডেজ? 2 সপ্তাহ আরো। কিন্তু অনেকদিন পর মনে একটা ইচ্ছে হয়েছে যে আমি কারোর খেয়াল রাখি আর সে আমার। বৈশালী, আমরা চাইলে আমাদের একাকিত্ব দূর করতে পারি আমরা। আর এটা হতে পারে তখনই যখন তুমি চাইবে। I need to think. I understand. আসলে আমাদের রিলিজিয়ান দুটো আলাদা, তাই না না, আমার কাছে এসব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জানি না আমার প্যারেন্টসরা কিভাবে রিঅ্যাক্ট করবে। বৈশালী, জীবনে তো অনেক সমস্যাই আসে, তাই না? কিন্তু তার সমাধান আমাদেরই খুঁজতে হবে। অদ্ভুত একটা ব্যাপার ছিল ওর মধ্যে। ও নিমেষে মোটিভেট করতে পারত। আমি নিজেকে আটকাতেই পারলাম না। আই স্টার্টেড লাইকিং হিম। ও 1 নম্বরের বদমাশ, ছোট লোক, ইতর। জাভেদ, আপনি ইন্ডিয়া কবে এসেছেন? 2 সপ্তাহ আগে। আসলে এখানে কোনো বিশেষ কারো খোঁজে এসেছি, এমন কেউ যে আমার একাকিত্ব দূর করবে। ইফ এভরিথিং গোজ ওকে, বিয়ে করে ইউকে চলে যাব নিজের বউকে নিয়ে। ও আচ্ছা। নার্গিস, উড ইউ মাইন্ড যদি আমি ভোপালে এসে আপনার সঙ্গে সামনাসামনি দেখা করি? না, আসলে আমি কিন্তু আপনাকে এটা বলতে চাইছি না যে আমাকে আপনাকে পছন্দ করতেই হবে। আপনি চাইলে আমাকে রিজেক্টও করতে পারেন। আবার এটাও হতে পারে যে একে অপরকে দেখলে পছন্দ হয়ে যাবে। হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা আছে। তারপরে আপনি ওর সাথে মুম্বাই চলে গেলেন? হ্যাঁ, আমি ওকে ভালোবেসে ফেলি। আর 17ই মে আমাদের বিয়ের ডেটও ঠিক হয়। আপনারা কালকেই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে পারেন।
ওই উকিলটা কোথাকার? টাউনের। একটা উকিল? বৈশালী দেবী, একটা উকিল কি করে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারে? আই ওয়াজ ফুল স্যার। পুলিশ খোঁজ করার পর জানতে পারে যে এরকম কোনো উকিলই নেই। নওয়াজি কাউকে ফ্রড উকিল বানিয়েছিল। আপনি কবে বুঝতে পারলেন যে ও আপনাকে ঠকিয়েছে? পরের দিন, যখন ও হঠাৎ গায়েব হয়। আপনার টাকা সমেত? হ্যাঁ স্যার, ও আমার অনেকগুলো টাকা নিয়ে পালিয়ে যায়। আপনি আমাকে বলেছিলেন, হ্যাঁ কিন্তু আপনি আমাকে বলেছিলেন যে ঠিক আছে, আপনি তো বোঝার অন্তত, আরে আপনি আমাকে একদিন তো সময় দিন যাতে। অলরাইট অলরাইট, আমি ওখানে কালকে যাচ্ছি, ঠিক আছে? কি হয়েছে? না তেমন কিছু না। বলো না, এখন তো আমি তোমার ওয়াইফ। বৈশালী, আমাদের দুজনের জন্য আমি একটা মুম্বাইতে ফ্ল্যাট বুক করেছিলাম, 50 লাখ টাকা অ্যাডভান্সও দিয়ে দিয়েছি, কিন্তু এখন ওই রাস্কেল ব্রোকার বলছে যতক্ষণ আমি পার্কিং লটে টাকা দিচ্ছি ততক্ষণ রেজিস্ট্রেশনই করবে না। তুমি আমাদের জন্য ফ্ল্যাট বুক করিয়েছো? ইয়েস সুইটহার্ট, আমি ভাবলাম একটা খুব ভালো ইনভেস্টমেন্ট, ফিউচারের জন্য খুব ভালো হবে। যখন আমরা ইউকে থেকে রিটায়ার্ড হয়ে আসবো তখন আমরা মুম্বাইতেই থাকবো, আর ওখান থেকে ভালো একটা ইনকামও হবে, ওটাকে ভাড়া দিয়ে দেবো। ভেবেছিলাম যে আহমেদাবাদে গিয়ে তোমার প্যারেন্টসদের সঙ্গে দেখা করব আর নিজের ব্যাপারে বলবো। ব্রোকারটাও না সব গন্ডগোল পাকিয়ে দিল। যতক্ষণ না পার্কিং লট আমি কিনছি ততক্ষণ রেজিস্ট্রেশনও করবে না ও। কত টাকা চাই? প্রায় 3 লাখ টাকা। তুমি ব্যাংক থেকে উইথড্র করতে পারবে না? 1 লাখ টাকা আছে আমার কাছে, বেশি বের করাও তো যাবে না কারণ আমি এনআরআই। আমার কিছু জুয়েলারি আছে, প্রায় 3-4 লাখ টাকার হবে, আমার সঙ্গেই ছিল। বৈশালী, বৈশালী, এগুলো আমি নিতে পারবো না। আর কোথায় বিক্রি করবো এগুলো? আমি কোথাও থেকে ক্যাশ পেয়ে গেলে আমি ইউকেতে গিয়েই ফেরত দিয়ে দিতাম। আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে। ক্যান ইউ ডু দ্যাট প্লিজ? যদি এইরকম হয় তাহলে খুবই ভালো হবে, আর ফেরার টিকিট আমি এজেন্সির মাধ্যমে করিয়ে নেব, আর তার জন্য ক্যাশও লাগবে না। শিওর নওয়াজ, আমি নিশ্চয়ই করব। বোকার মতন ওকে আমি 1 লাখ টাকা ব্যাংক থেকে তুলে দিয়ে দিলাম। থ্যাংক ইউ। থ্যাঙ্কস বৈশালী। বন্ধ করো না এরকম থ্যাঙ্কস ফ্যাঙ্কস। আই এম ইউর ওয়াইফ, কাম অন। কি আর করবো বলো, অভ্যেস হয়ে গেছে। কেউ যদি আমাকে একটু সাহায্য করে না, আমি তার কাছে কৃতজ্ঞ হয়ে যাই। এই দেখো না, তুমি আমাকে টাকা দিলে, আজ অব্দি কারো কাছ থেকে আমি টাকা নিইনি। সব সময় আমি ইন্ডিপেন্ডেন্ট থেকেছি। থ্যাংক ইউ সো মাচ বৈশালী। এখন তো আর তুমি ইন্ডিপেন্ডেন্ট নও। হ্যাঁ, এখন তো সব সময় আমার সঙ্গে থাকতে হবে। আমি তোমার সব খেয়াল রাখবো। ও কফির মধ্যে বোধহয় ঘুমের ওষুধ মিশিয়েছিল, আমার ঘুম এসে গেল। ও আমাকে বোকা বানিয়ে আমার টাকা গয়না নিয়ে চলে গেল। নওয়াজের ফোনই লাগছিল না। The number you have dialed is currently switch off. অনেকক্ষণ ধরে ওর ফোনটা নট রিচেবল আসছিল, তখন আমার ডাউট হলো। আমার সব জুয়েলারি আর ক্যাশ সব নিয়ে পালিয়েছিল। ও অনেক দূরে চলে গেছিল, আমার কাছে একটা টাকাও ছিল না। আমি আমার এক বন্ধুকে ফোন করি আর যাই হোক করে হোটেল থেকে বাড়ি পৌঁছই। আমার প্যারেন্টসরা খুব দুঃখ পায়, ওদের খুব খারাপ লাগে। আমি ওদের না জানিয়ে এই ডিসিশনটা নিয়েছিলাম।
একটা চোর, এক ঠগের চক্করে পড়ে গেছিলাম। তখন আমার এমন মনে হচ্ছিল যে ওকে কোথাও পেলে ওকে মেরেই ফেলবো। কিন্তু তারপর পুলিশ যখন ওকে অ্যারেস্ট করে তখন আমি খুব আনন্দ পাই। হ্যালো। হাই নার্গিস, জাভেদ শেখ। ও হাই। আচ্ছা, আমি এখানে বড় ঝিলের কাছে চলে এসেছি। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে দেখা করি। ওকে, আমি সাদ্দাবকে বাসে উঠিয়ে আসছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। রিক্সা। পুলিশ জানতে পেরে গিয়েছিল যে ওই প্রতারকটা বৈশালীকে কিভাবে বোকা বানিয়েছিল। পুলিশ এবার লোকাল পুলিশের থেকে এটা জানতে চাইছিল যে নওয়াজ কুরেশি ওরফে আব্বাস আলী কি করে ধরা পড়েছিল, যেখানে তার মধ্যে সেই ধূর্ত ঠগ আবারও একটা ফাঁদ পেতেছিল। একজন নতুন মহিলাকে নিজের নিশানা বানিয়ে ফেলেছিল। এটা ইঁদুর বিড়ালের খেলা ছিল, সময়ের সঙ্গে একটা লুকোচুরির খেলা চলছিল। এবার এটাই দেখাচ্ছিল যে পুলিশ কি তার পরের অপরাধ সংগঠিত হওয়ার আগেই তার কাছে পৌঁছতে পারবে। এই লোকটা তখন নওয়াজ নামটা ব্যবহার করছিল। ভেবেছিলাম মুম্বাই থেকে পালিয়ে গেছে, তাই আমরা ঘটনার দিন মুম্বাইয়ের সব ট্রেন আর প্লেনের রিজার্ভেশন চেক করেছিলাম। আমাদের সন্দেহটা ঠিকই ছিল, লোকটা খুব চালাক। পালানোর প্ল্যানটা আগেই করে রেখেছিল। জানতে পেরেছিলাম নবাব হাসান নামে মুম্বাই বারোদরা দিল্লি ফ্লাইটে রিজার্ভেশন করেছিল। ফ্লাইট টিকিটের নাম নবাব হাসান। মনে হয় ওই নাম বদলিয়ে টিকিট করিয়েছে। এ তো ঘাসের মধ্যে সূঁচ খোঁজার সামিল। সেটা জানি, আমাদের কাছে এখন এটাই হলো বেস্ট লিড। স্যার, এর ক্রাইম করার বেসিক প্যাটার্নটা হলো এ বেছে বেছে শুধু বিধবা, ডিভোর্সি আর সিঙ্গেল মাদারদেরই এ টার্গেট করে। স্যার, এই লোকটা ভালো হোটেল, কফি শপেই তাদের সঙ্গে দেখা করে। স্যার, বৈশালীর সাথে ক্রাইম হয়েছে মাত্র 2 দিন হলো, আর এ যদি সেই লোকটাই হয় তাহলে সে এখনো এখানেই কোথাও আছে। অন্ধকারে তীর ছুঁড়তে হবে। সমস্ত হোটেলস আর কফি শপগুলো চেক করুন। যদিও এখনো এখানেই থাকে তাহলে সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে। চান্স এক প্রকার না থাকলেও এর মোড অফ অপারেন্ডি অনুযায়ী সমস্ত হোটেল আর কফি শপগুলো তল্লাশি করি। হাই নার্গিস, বসুন না। কেমন আছেন আপনি? ভালো আছি। নাইস টু সি ইউ। নাইস টু সি ইউ টু। একটা কথা বলবো আপনাকে, ফটো থেকে আপনি অনেক বেশি সুন্দরী। 4 দিন তল্লাশি করবার পর আমরা জানতে পারি যে ও বড়োদরার কোনো হোটেলে লুকিয়ে আছে। শেষ পর্যন্ত আমাদের হাতে ধরা পড়ে গেল। রুম 204, একজন মহিলাও সাথে রয়েছে। ইয়েস। আজ তোমার নামটা কি? হোয়াট ডু ইউ মিন? নিয়ে যাও একে। আরে চল চল। নমস্কার, আমি গিরিজা, বড়দায় থাকি। আমার স্বামীর থেকে সেপারেটেড, আর আমার কোনো সন্তান নেই। নিজের জন্য এমন কাউকে খুঁজছি যিনি আমাকে বুঝবেন আর আমার খেয়াল রাখবেন। কি ব্যাপার ইন্সপেক্টর, কি হয়েছে? এই মহিলাও ওর ফাঁদে পা দিয়েছিলেন। একই সময়ে বৈশালী আর গিরিজা দুজনকেই ফাঁকি দিচ্ছিল। অসম্ভব ধূর্ত। আপনারা এর আসল নামটা জানতে পেরেছেন? দেখুন, বড়োদরায় এই মহিলার সঙ্গে ও আলতাফ মলুদ্দিন নাম নিয়েছিল। ভীষণ চালাক আর ধূর্ত লোক। স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি বৈশালীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে সেখানে ফিরে যেতে হয়। আর আমি ফিরে গিয়েও ছিলাম, কিন্তু ততক্ষণে ও চলে গিয়েছিল। তোর আসল নাম কি? মাজার শাহিদ। এটা তোর আসল নাম? স্যার, আপনাকে মিথ্যে কেন বলবো? তুই সত্যবাদী যুধিষ্ঠির না?
মিথ্যে বলিস না। বৈশালীকে তো মিথ্যে কথা বলেছিলিস। নো স্যার, আই ডিডন্ট লাই টু হার। আমি শুধু নিজের আসল নামটা ওকে বলিনি। নিজেকে খুব চালাক মনে করিস না? নাম বদলিয়ে এমন সব মহিলাকে ঠকাস যারা সত্যিকারের জীবনসঙ্গী খুঁজছেন। স্যার, আমার উদ্দেশ্য কাউকে চিট করা ছিল না স্যার। স্যার, কিন্তু কমিটমেন্টের ব্যাপার যখন আসে তখন আমি পিছিয়ে যাই। বাহ, কমিটমেন্টে ভয় পাস? সর্বশান্ত করতে ভয় করে না? তোর বাড়ি কোথায়? দিল্লি। দিল্লিতে কোথায়? মেন দিল্লি। আমার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই। সত্যি কথা না বললে তোর পার্মানেন্ট অ্যাড্রেস এটাই করে দেবো। স্যার, স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি দিল্লিরই বাসিন্দা। যখন থেকে আমার মা বাবার ইন্তেকাল হয়েছে তখন থেকে আমার কোনো পার্মানেন্ট অ্যাড্রেসই নেই। আমি যেখানে সেখানে ঘুরে বেড়াই। আর সহজ সরল মহিলাদের ঠকিয়ে বেড়াস, রাইট? ছেলেটা স্মার্ট ছিল, এডুকেটেড ছিল, ভালো ইংলিশ বলতো, হ্যান্ডসামও ছিল। আমরা ভেবেছিলাম এটা সাইকোলজিক্যাল কেস। এর ব্যাকগ্রাউন্ডটা কি কিছু জানতে পেরেছেন? ব্যাস, ও একটাই রেকর্ড বাজাতো যে ওর কোনো পার্মানেন্ট ঠিকানা নেই। সেই এক কাহিনী। তারপর জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়। কেসটা প্রোগ্রেস হবার আগেই ও কিন্তু বেল পেয়ে গেছিল। তারপর থেকে ওর কোনো খবর নেই। বেলে ছাড়া পাওয়ার পর ও বেঙ্গালুরুতে তাবাসসুম নামে এক মহিলাকে ঠকিয়েছে। ওর সমস্ত গয়না আর ক্যাশ নিয়ে ও ব্যাংক থেকেই হাওয়া হয়ে যায়। তাবাসসুম, বরঞ্চ একটা কাজ করি, এখানে মনে হয় না ট্যাক্সি পাবো। আমি বরং ওই সিগন্যালের কাছে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে আসছি, ঠিক আছে? আর আমি নিশ্চিত যে ও এখানেই থামবে না। এখনো হয়তো নিজের কাজ করছে, আবার কোনো মহিলাকে ঠকানোর চেষ্টা করছে। হি ইজ টু স্মার্ট। ও ভালো করে জানে ওয়েল সেটেলড আর ইমোশনালি উইক মহিলাদের ও কি করে ফাঁসাবে। বিয়েটা ভুল ছিল, তাই টেকেনি। আমি বুঝতে পারছি নার্গিস, অনেকের সঙ্গে এরকম হয়েছে, কিন্তু এর মানে এটা নয় তো যে আমরা কোনোদিন বিয়েই করব না, তাই না? ঠিক বলেছেন আপনি। জাভেদ, আপনি ইউকে কি ফিরে যাবেন? হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু এবার ভাবছি যে একা এসেছি কিন্তু একা ফিরে যাব না। আপনি জানেন তো আমার 10 বছরের ছেলে আছে। ওর নাম তো সাদাব, তাই না? খুব মিষ্টি নাম, আপনি বলেছিলেন। ভেঙে পড়েছিলাম আমি। গত 3 বছরে আমি আবার উঠে দাঁড়িয়েছি। আবার নতুন করে কোনো সম্পর্কে জড়াতে ভয় করে। আমি জানি জাভেদ, আমার কারোর সঙ্গর প্রয়োজন, কিন্তু বুঝতে পারি না যে কি করব। সত্যি কথা বলতে কি, আমারও খুবই ভয় করে। আমিও কমিটমেন্ট রাখতে পারি না, কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে এমন একটা সম্পর্ক অবশ্যই তৈরি করব যেটা আমার কাছে মূল্যবান হবে। নার্গিস, এই কথাগুলো ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আর আমি জানি কথার উপরে বিশ্বাস করা খুবই মুশকিল হয়, কিন্তু সত্যি কথা বলতে আমাকে বিশ্বাস করো, আমি সাদাবকে নিজের ছেলের মতো মানুষ করব। তোমাকে আর সাদাবকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করব। আমি একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। ইউকেতে আমরা খুব ভালোভাবে থাকব। আপনি বলেছিলেন যে আপনার প্যারেন্টসরা ভালো নয়, সমস্ত কাজকর্ম আপনি নিজেই করেন। নার্গিস, আমি তোমার সাথে নিকা করতে চাই, তোমাকে আর সাদাবকে নিজের করতে চাই। নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের খুশি, নিজের সব কিছু তোমার সঙ্গে শেয়ার করতে চাই। তুমি কি এইসব আমার সাথে শেয়ার করবে? কোনো সাইট থেকেই মাজারের কোনো তথ্যই পাওয়া যায়নি। আমার তো মনে হয় ওর এই নামটাও চাল। নীলেশ, আমরা মুম্বাই যাচ্ছি। ওর ব্যাপারে কিছু ক্লু পেয়েছি। খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো ব্যাপার। দেখা যাক কতটা এগোতে পারি। আমি সমস্ত সাইটে নজর রাখছি। আমার মনে হয় যে ও বেশি দিন চুপ করে থাকবে না। আমার ভুল না হলে ও এখনো ওর কুকীর্তি চালাচ্ছে। আই এম শিওর স্যার। স্যার, মুম্বাই পুলিশের কাছেও এর ব্যাপারে খবর পাঠিয়ে দিয়েছি। হতে পারে ওখান থেকে ওর হিস্ট্রিটা পেয়ে যাব। লেটস হোপ সো। আচ্ছা, আমি কি এবার ইউকের স্কুলে পড়বো? হ্যাঁ বাবা। তুমি কি ওনাকে পছন্দ করো? তুমি যখন তার সঙ্গে দেখা করবে তোমারও ভালো লাগবে। খুব ভালো মানুষ উনি। আমাদের দুজনের খুব ভালো করে খেয়াল রাখবেন। শহরের অনেক চিটিংবাজ আর হিস্ট্রি চিটার্সের ফাইল দেখে তারপর এসব পেয়েছি। মাজার সাইদ, তাহলে এটাই এর আসল নাম?
একটা চুরির কেসে ধরা পড়েছিল। নিজের বাড়িতেই চুরি? ওর বাবা মার টাকা আর গয়না চুরি করেছিল, গয়নাগুলো পরে বিক্রি করে দেয়। মানে এর বাবা মা আছে আর স্থায়ী ঠিকানাও আছে। 123/12 ভবানীনগর চল। কয়েকদিনের মধ্যে ওকে ছেড়ে দেওয়া হয়, কারণ ওর বাবা মা কেস উইথড্র করে নেয়। মিস্টার গায়তোন্ডে, যখন এত দূর এসেইছি তখন ওর বাড়িটাও একবার ঘুরে আসা যাক। চলুন। ও আপনাকে খুব পছন্দ করে। আর মনে হচ্ছে আপনিও। এর কি মানে বুঝবো আমি? না তো একদমই নয়। তাহলে যেটা ঠিক আমি সেটাই ভাববো। নিজের পরিবারের সঙ্গে দেখা করাবেন আপনি? না, এসবের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক নেই। আর আপনার কাজকর্মের কি হবে? আমি কন্ট্রাক্ট বেসিসে আছি, যখন ইচ্ছে ছাড়তে পারি। নার্গিস, মন থেকে বলো, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? হ্যাঁ। তাহলে বিয়ে করে নি। ভালো কাজে দেরি কিসের? আগে ও আমাদের কাছে মরে গেছে। আপনি কি জানেন আপনার ছেলে মহিলাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ঠকাচ্ছে? জানি না সাহেব, কার যে নজর লেগেছে ওর। লেখাপড়া জানা ভালো ছেলে, যে কোনো ভালো মেয়েকে বিয়ে করেও শান্তিতে থাকতে পারত। জানি না কি চক্রান্তে ফেসে গেছে ও। আপনার ছেলে বেঙ্গালুরুর একটি মহিলাকে ঠকিয়েছে, ওর সমস্ত জুয়েলারি আর টাকা নিয়ে পালিয়েছে। ও এখন কোথায়? দেখুন, 2008 থেকে আমাদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও তো বাড়িতেও টাকা আর গয়না চুরি করেছিল। হ্যাঁ সাহেব, কম্পিউটার খুব ভালো করে জানতো। চুরি করা টাকা দিয়ে ল্যাপটপ কিনেছিল, কিন্তু শুধু খারাপ কাজ করার জন্য। দেখুন, আপনাদের কষ্টটা আমরা বুঝি। ছেলে যদি একবার খারাপ পথে চলে যায় তাহলে বাবা মার উপর কি হয় সেটা আমরা জানি। কিন্তু এখন আমরা সেই মহিলাদের জন্য বেশি চিন্তিত যাদের কেউ ঠকিয়েছে বা ভবিষ্যতে ঠকাবে। কিছু জানলে বলুন। না সাহেব, সত্যি বলছি, ওর ঠিকানা আমরা জানি না। গত 5 বছরেও একটাও ফোন করেনি। স্যার, ওর বাবা মার ফোন ট্র্যাক করা শুরু করছি। 24 ঘন্টা ওর বাড়িতে নজর রাখার জন্য একজন পুলিশ মোতায়েন করছি। এ প্রচন্ড ধূর্ত লোক, জানি না ও বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করবে কিনা। ওর বাড়িতে এসেও তো ওর সম্পর্কে কিছু জানা গেল না। লেটস সি কি করা যায়। ধরা তো একদিন পড়বেই। এরা বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারে না। পালাতে পালাতে কোথায় আর যাবে? একদিন না একদিন তো হাতে আসবেই। রাইট, চলুন। প্রতারকের বাড়িতে আসার পরেও তাকে ধরতে পারা যায় না। এই লোকটা কি নিজের কার্যকলাপের পরিণতি দিতে থাকবে, নাকি পুলিশ কখনো তাকে খুঁজে পাবে? ম্যারেজ সার্টিফিকেট কালকের মধ্যেই পেয়ে যাবেন। কালকে ম্যারেজ সার্টিফিকেট পেলেই আমরা মুম্বাইয়ের জন্য রওনা দেব। ভিসাও তো বানাতে হবে না? আর তারপর আমার বোনের সঙ্গে তোমাকে দেখা করাবো। আর ইউকে কবে যেতে হবে? ধরো নেক্সট উইকে। ততদিনে তোমার সমস্ত জিনিস ভোপাল থেকে মুম্বাই চলে আসবে। আচ্ছা শোনো, ব্যাগস আর জুয়েলারির খেয়াল রেখো, ঠিক আছে? আমি যাচ্ছি, যাওয়ারও তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ওকে, ঠিক আছে। চলো শাদাব, বাই। বাই। Yes. হ্যাঁ নীলেশ,
স্যার মাত্র টোপ খেয়েছে, ওকে পাওয়া গেছে। স্যার ও জাভেদ শেখ নামে অন্য একটা সাইটে আর একটা প্রোফাইল খুলেছে। ও এখন কোথায়? স্যার ভোপালের কোনো এক নার্গিস নামের মহিলার সঙ্গে ওর কথাবার্তা হয়েছে। ওর নম্বর তো এখানে দেওয়া নেই, কিন্তু ও একটা প্রাইভেট ফার্মে কাজ করে। ফার্মের নামটা বলো। স্যার ফার্মের নাম মাইন্ডস্পিক কনসালটেন্টস। গ্রেট, থ্যাঙ্কস। মাইন্ডস্পিক কনসালটেন্টস। আমি বেঙ্গালুরু পুলিশ থেকে কেশব রাও বলছি। আপনাদের কোম্পানির এমপ্লয়ি মিস নার্গিসের সঙ্গে কথা বলতে চাই। ইয়া, জাস্ট আ মিনিট স্যার। স্যার নার্গিস এক সপ্তাহ আগে কাজ ছেড়ে চলে গেছে। মানে? স্যার নার্গিস চাকরি ছেড়ে দিয়েছে। শুনেছি যে ও ভোপালের বাইরে কোথাও শিফট করছে। কোথায় সেটা বলতে পারবো না। আপনাদের অফিসের কেউ বলতে পারবে ও কোথায় যেতে পারে? স্যার আমি এক্ষুনি ওর ডিপার্টমেন্টে খোঁজ নিয়েছি, কিন্তু ও কাউকে কিছুই বলেনি। ক্যান আই হ্যাভ হার নাম্বার প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই স্যার। ইয়েস প্লিজ। 444-987-679। মনে হচ্ছে ও আবার লেগে পড়েছে অন্য কাউকে ফাঁসাতে। এই নার্গিসের নাম্বারটা ট্র্যাকিং এ দাও। এই নার্গিসকে ওর শিকার বানানোর আগেই আমাদের ধরতেই হবে পাস্টারটাকে। স্যার মুম্বাই রওনা হয়ে যাব। কাল রাতের জন্য ট্যাক্সিও বুক করে রেখেছি। কি হলো বাবা? কি হলো শাদাব? শাদাব, আরে বাবা কি হয়েছে? নার্গিস কি হলো? বমি করছে। মনে হচ্ছে ফুড পয়জনিং হয়েছে। আচ্ছা আপনারা বরং ওকে ওআরএস দিন, না হলে নুন চিনির জল ওকে খাওয়ান। ঠিক আছে, চিন্তা করবার কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। আসুন আমি আপনাকে একটু এগিয়ে দিই। চলুন। জাভেদ, আমরা এত দূর কখনো ট্রাভেল করিনি, হয়তো সেই জন্যই। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। স্যার নার্গিসের ফোন ডিসকানেক্ট হয়ে গেছে, কিন্তু রিসেন্ট কল ডিটেলস পেয়ে গেছি। 444676567 এই নাম্বার থেকে অনেকগুলো কল করা হয়েছে। প্রথমের পজিশন মুম্বাই দেখাচ্ছিল, তারপর ভোপাল, এখন নাসিক। তাহলে হতে পারে এটা ওরই নাম্বার। হতে পারে স্যার। এই নাম্বারে কল করবে না, না হলে ও অ্যালার্ট হয়ে যাবে। তুমি কন্টিনিউ এই নাম্বারটাকে ট্র্যাকিং এ রাখো। ওর প্রতিটা পদক্ষেপ নজরে রাখো, কখন কোথায় যাচ্ছে, দেখি কতক্ষণ ধোকা দেয়। শাদাব কেমন আছে? জ্বর আছে, এখন 101 রয়েছে। জাভেদ, মনে হয় আমাদের এখন মুম্বাই যাওয়া উচিত না। কিন্তু নার্গিস, আমাকে তো কাল ওখানে পৌঁছাতেই হবে। এমবাসিতে তো আমাদের ভিসাটা করাতে হবে, তাই না? যদি কালকের মধ্যে না পৌঁছাতে পারি তাহলে এমবাসি থেকে 1 মাসের মধ্যে কোনো ডেটই দেবে না। এনা ম্যারেজ সার্টিফিকেট। স্যার ট্র্যাকিং থেকে ফোনের লোকেশনটা নাসিক দেখাচ্ছে। নাসিক পুলিশকে ইনফর্ম করো আর বলো ওকে গ্রেপ্তার করতে। স্যার। নার্গিস চিন্তা করো না, আমি ভিসার কাজ শেষ করেই 1:30টার মধ্যে ফিরে আসছি, ঠিক আছে? আর হয়তো আমি বোনকেও সঙ্গে নিয়ে আসবো। ওকে, তাড়াতাড়ি ফিরো জাভেদ, না হলে আমি একা। এমনিতে চিন্তার কোনো কারণ নেই। তুমি আর শাদাব এখানে একা রয়েছো, আর এখানে এই জুয়েলারির বক্স রাখাটা কি সেফ হবে? তাহলে কি করব আমি?
তুমি একটা কাজ করো, এই বক্সগুলো আমাকে দিয়ে দাও, আমি আমার বোনের কাছে রেখে দিচ্ছি, ওখানে সেফ থাকবে, তাই না? ঠিক আছে। লিফটটা নিয়ে মার্কেটের দিকে চলো। বলুন জাভেদ শেখ কোথায়? কি হয়েছে? কোথায় গেছে ও? উনি তো মুম্বাই গিয়েছেন। The number you have dialed is currently switch off. একটা কাজ করো, ওর ফোনটা ট্র্যাকিং এ দিয়ে দাও। ইয়েস স্যার। আপনারা প্লিজ আমায় বলবেন যে ব্যাপারটা কি? ম্যাডাম, আপনার স্বামী 1 নম্বরের ঠগ। আমার হাজবেন্ড এরকম নন। ম্যাডাম, উনি শুধু আপনারই হাজব্যান্ড নন, অনেক মহিলারই হাজব্যান্ড। অনেক মহিলাকেই ও ঠকিয়েছে। হ্যাঁ বলো। স্যার, এই লোক তো হাতের মধ্যে এসেও পালিয়ে গেল। এই মহিলার জুয়েলারি নিয়েও পালিয়েছে। ড্যাম ইট, ও পালালো কি করে? ওর ফোনটাও বন্ধ স্যার। রেলওয়ে স্টেশন, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব জায়গায় খোঁজ নাও, কোথাও না কোথাও পেয়েই যাবে। ইয়েস স্যার। এটা তো নিশ্চিত ম্যাডাম আপনি জানেন না মুম্বাইয়ে ও কোথায় থাকে? না, উনি তো বলেছিলেন ওনার বোন থাকে ওখানে। ওই লোকটা অনেক বড় ঠগ। আপনার আগে ও অনেক মহিলাকেই ঠকিয়েছে। কিন্তু উনি আমার সঙ্গে লিগালি বিয়ে করেছেন, ম্যারেজ সার্টিফিকেটও রয়েছে আমার কাছে। দেখান। এটা আমরা উকিলের থেকে করিয়েছি। উকিলটা হয়তো ওরই মতো নকল। ম্যাডাম, আপনি শিক্ষিত মহিলা হয়েও জানেন না যে একটা উকিল কখনো ম্যারেজ সার্টিফিকেট দিতে পারে না। শোনো, এটাকে চেক করাও। স্যার, সব ট্যাক্সি স্ট্যান্ড, সব কটা বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন চেক করো। যেভাবেই হোক লোকটাকে ধরতেই হবে। ঠিক আছে স্যার। বলো, কি খবর? স্যার, লোকটা ট্যাক্সিতে করে বেরিয়েছে, ওয়াগেনার। গাড়ির নাম্বারটা পেয়েছো? হ্যাঁ, ড্রাইভার মঙ্গেশ্বর নাম্বার পেয়েছি। ভেরি গুড, নম্বরটা পাঠাও আমাকে। হ্যাঁ শোনো, ও যেন পালাতে না পারে, দেখলেই অ্যারেস্ট করবে। আপনি একদম টেনশন করবেন না স্যার, আজকে রাত্রের মধ্যেও আপনার কাস্টাডিতে থাকবে। হ্যালো হ্যালো, মঙ্গেশ বলছো? হ্যাঁ, মঙ্গেশ বলছি। মঙ্গেশ, আমি মুম্বাই পুলিশ থেকে বলছি। এখন মন দিয়ে আমার কথা শোনো। গাড়িতে তুমি যাকে পেছনে বসিয়ে নিয়ে যাচ্ছ সে একজন কুখ্যাত চিটিংবাজ। সাহেব? সাহেব বলো না, ও সন্দেহ করতে পারে। এখন তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে বলবো, বুঝেছো? ঠিক আছে। আচ্ছা বলো, এই মুহূর্তে তুমি কোথায় আছো? আমি এখন ইগতপুরি রোডের ওইদিকে আছি। আচ্ছা, একটা কাজ করো, ওই রোডের ওপর কোনো হোটেল বা ধাবা দেখলে গাড়িটা সেখানে দাঁড় করাও। কিছু একটা বাহানা বানিয়ে দিও, বলো গাড়িটা খারাপ হয়ে গেছে, আর আমাদের ওখানে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, ঠিক আছে? ঠিক আছে। আরে বস, কি প্রবলেমটা কি? স্যার, এই স্পার্ক প্লাগে একটু প্রবলেম হয়েছে। কত টাইম লাগবে? স্যার, ওই ধরুন 10-15 মিনিটের মতন লাগবে। স্যার, ততক্ষণ আপনি চাটা খান না।
বস একটু তাড়াতাড়ি কর না। স্যার ব্যাস 2 মিনিট হয়ে গেছে। জাভেদ শেখ, আপনি কে? আমি হলাম তোর মুম্বাইয়ের শ্বশুর। এইবার তোর পার্মানেন্ট নিকা আমি করাবো, তাও আবার সরকারি খরচায়। চল চল। কি কি হচ্ছে এগুলো? আরে কেন করেছো তুমি এরকম আমার সাথে? বলো প্লিজ। ম্যাডাম, আমরা আপনাকে এখানে ওনাকে শনাক্ত করতে ডেকেছি। স্যার আমাকে প্লিজ ওকে একটা থাপ্পড় মারতে দিন। প্লিজ প্লিজ। আপনি কেন এই নোংরা লোকটার গায়ে হাত দিয়ে নিজের হাতটা ময়লা করবেন? কত মহিলাকে যে ও বিয়ের টোপ দিয়ে প্রতারণা করেছে ঠিক ঠিকানা নেই। এবার এর বিয়ে তো আমরা দেব। বল কটা বিয়ে করবি তুই, তবে হানিমুনটা জেলের মধ্যেই হবে। শেষ পর্যন্ত জাভেদ শেখ ওরফে আলতাফ মঈনুদ্দিন ওরফে নওয়াজ কুরেশি ওরফে আব্বাস আলী ধরা পড়েই গেল। যখন এটা কনফার্ম হলো যে তার আসল নাম মজহার সাইদ ছিল, তাবাসসুমের অনেক জিনিস উদ্ধার করা হলো। এই ধূর্ত প্রতারক তার পরের ফাঁদটা পেতে রেখেছিল। ওর মনোবাঞ্ছা ছিল এই দুটো লুট করা মাল একসঙ্গে নিয়ে তারপর পালাবে। ও স্বীকার করে নেয় যে ওর বানানো ম্যারেজ সার্টিফিকেট জাল ছিল। ও কোনো আসল উকিলকে ব্যবহার করত না, এমনি যে কাউকে উকিল বানিয়ে তাকে ভালো রকমের মূল্য দিয়ে দিত। জাল দলিলপত্রকে আসল বলে দেখানোর জন্য তার বিরুদ্ধে আইপিসির ধারা 417 লাগানো হয়েছে, আর প্রতারণার জন্য আইপিসির ধারা 420। প্রায় 60 জন বিধবা আর বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলার প্রোফাইল তার ল্যাপটপ থেকে পাওয়া যায়। পুলিশ আপাতত এই কেসে চার্জশিট ফাইল করে ফেলেছে। এই প্রতারকটা তার কার্যকলাপে এই জন্য সফল হয়েছিল কারণ এর ভিকটিমরা এর ক্রেডেনশিয়াল আর ব্যাকগ্রাউন্ডের বিচার ভালো করে করেননি। দেখে শুনে খুবই আশ্চর্য লাগে যে কেউ কিভাবে এরকম মানুষের কথায় বিশ্বাস করে ফেলে, কিন্তু কিছু মানুষ আছেন যারা এদের শিকার হয়ে যান। অনলাইন আইডেন্টিটির জন্য শুধুমাত্র ইমেল অ্যাড্রেস চাওয়া হয়। ব্যক্তির আসল পরিচয়, তার ইতিবৃত্তান্ত, তার বাসস্থান বা ঠিকানার যাচাইয়ের কোনো উপায় নেই। প্রচুর ফেক প্রোফাইল আর ফেক আইডেন্টিটি আছে, আর প্রায়শই মানুষ এই বেনামি পরিচয়ের আড়ালে থেকে প্রতারণার ফাঁদ পেতে থাকে। এরা ধরা পড়তে থাকবে, এদের শাস্তিও হতে থাকবে, কিন্তু প্রতারকদের এই ধান্ধা কোনোদিন কি বন্ধ হবে? আমাদের ভয় পাওয়ার দরকার নেই। আমাদের দরকার হলো অ্যালার্ট থাকার, সতর্ক থাকার। দরকার হলো যে কোনো সম্পর্ক তৈরি করার আগে, কোনো রকম লেনদেন করার আগে সামনের ব্যক্তিটির কাজকর্ম, তার পরিবার, তার ঠিকানার বিষয়ে ভালো করে জেনে নেওয়া উচিত। আর এই সমস্ত বিষয়, বিশেষ করে ফ্রেন্ডশিপ আর ম্যাট্রিমোনিয়াল সাইটে বানানো প্রোফাইলের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে অবশ্যই মনে রাখবেন। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তৈরি যে কোনো সম্পর্ককে পরিণতি দেওয়ার আগে সেটা যাচাই করা ভীষণ দরকার। জয় হিন্দ।